অস্টিওমাইলাইটিস, ইনফেকশন অফ বোন। আসলে এটা মাইক্রো অর্গানিজম দিয়ে হয়। তো এই মাইক্রো অর্গানিজম আমাদের যেখানে পৌঁছাবে ওটা কয়েকটা রুটে পৌঁছাতে পারে। এটা হলো ডিরেক্টলি পৌঁছাতে পারে, অথবা ব্রেক ইন দ্য স্কিন, যে হচ্ছে কোনো পিন প্রিক হলো, স্টাবন্ড হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, কোনো ইনজুরি হলো, কাটা ছেঁড়া, ফ্র্যাকচার, কোনো অপারেশন, এগুলোর মাধ্যমে আসতে পারে। তাহলে আমাদের মাইক্রো অর্গানিজম আমাদের বোনস এবং জয়েন্টসে দুই রুটে যেতে পারে, একটা হলো ডিরেক্টলি আর একটা হলো ইনডিরেক্টলি। ডিরেক্টলি যেটা, সেটা হলো ব্রেক ইন দ্য স্কিন, এটার মাধ্যমে যেতে পারে, যেরকম ফ্র্যাকচার হতে পারে, তারপরে হচ্ছে পিন প্রিক, স্টাব ইনজুরি। আর আরেকটা রুট হচ্ছে, সেটা হচ্ছে ইনডিরেক্টলি যেতে পারে। এখন ইনডিরেক্টলি যেটা, সেটা হচ্ছে যে হেমাটোজেনাস রুটে যায় আর কি। তো হেমাটোজেনাস রুটে যখন যায় তখন সেটাকে বলছি আমরা ইনডিরেক্টলি। আর সরাসরি ব্রেক ইন দ্য স্কিন যদি যায়, সেটাকে বলছি আমরা ডিরেক্টলি। এখন এই যে মাইক্রো অর্গানিজম, কি মাইক্রো অর্গানিজম আসলে আমাদের অর্থোপেডিক ইনফেকশনে বা অস্টিওমাইলাইটিসে ভূমিকা পালন করছে বা অস্টিওমাইলাইটিস তৈরি করছে, সেটা হচ্ছে কি মাইক্রো অর্গানিজম, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। মাইক্রো অর্গানিজম যেগুলো সবচেয়ে বেশি যেটা দেখা যায়, সবচেয়ে কমন মাইক্রো অর্গানিজম, সেটা হচ্ছে যে স্টাফ অরিয়াস। স্টাফ, এটা অ্যারাউন্ড 70% কেসে 70% কেসে মাইক্রো অর্গানিজম যেটা, সেটা হচ্ছে যে স্টাফাইলোকক্কাস অরিয়াস। আর কিছু স্পেশাল গ্রুপ অফ পিপল আছে যাদের সেই অর্গানিজমটা কমন। যেরকম যদি আমরা বলি যে পেশেন্ট উইথ সিকল সেল ডিজিজ, সিকল সেল অ্যানিমিয়া, সেটা যদি আমরা করি, তাহলে সাধারণত তাদের সাধারণত স্যালমোনেলা দিয়ে ইনফেকশনটা বেশি হয়। সালমোনেলা দিয়ে। যদি আমরা ধরি যে হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাহলে অবশ্যই তাদের নেশারিয়া গনোরি, এইটা দিয়ে বেশি হবে। তাহলে সবচেয়ে মোস্ট কমন অর্গানিজমের নাম হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস। পেশেন্ট উইথ সিকল সেল ডিজিজ, তাদের ক্ষেত্রে কমন অর্গানিজম হচ্ছে স্যালমোনেলা। যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাদের ক্ষেত্রে হচ্ছে নেশারিয়া গনোরি। এটা হচ্ছে অর্গানিজম। আরো কিছু অর্গানিজম আছে। যদি আমরা বলি যে একটা হসপিটালাইজড পেশেন্ট অস্টিওমাইলাইটিস ডেভেলপ করছে, তাহলে সেক্ষেত্রে অর্গানিজম কোনটা? সেক্ষেত্রে অর্গানিজম হতে পারে সিউডোমোনাস, অ্যারুজিনোসা, আবার হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা হতে পারে, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই এবং ইকোলাইও কমন, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা যেটা বলছি যে ইনফেকশন আমাদের রুটে দুই ভাবে ঢুকতে পারে, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। এবং যে অর্গানিজম গুলো মেইনলি অস্টিওমাইলাইটিস করে, সবচেয়ে বেশি যেটা কালপ্রিট, সেটা হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস। অ্যারাউন্ড 70% ক্ষেত্রে এটা হলো ইনফেকশন তৈরি করতে পারে। মানে 70% কেসেস অফ অস্টিওমাইলাইটিস স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হয় আর কি। আর সিকল সেল ডিজিজ যাদের আছে, তাদের ক্ষেত্রে তারা সালমোনেলা দিয়ে তাদের ইনফেকশন হতে পারে। সেক্সুয়ালি অ্যাক্টিভ যারা, তাদের ক্ষেত্রে নেশারিয়া গনোরি, এটা হতে পারে। এবং হসপিটালাইজ যেটা নোজোকোমিয়াল ইনফেকশন, সেটা সিউডোমোনাস অ্যারিজিনোসা এবং হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হতে পারে। এবং যে বাচ্চাদের ক্ষেত্রে, আরো ছোট বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্ট এবং নিওনেটের ক্ষেত্রে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কা এবং ইকোলাই, এগুলো হতে পারে। এখন এগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম, কমনলি ইনভলভ মাইক্রো অর্গানিজম ইন অস্টিওমাইলাইটিস। এখন এই অস্টিওমাইলাইটিস এর ডেফিনিশনটা কি? হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস? অস্টিও মিন্স বোন, মায়ো, অস্টিওমাইলাইটিস, লাইটিস হচ্ছে ইনফেকশন, আর মায়ো হচ্ছে বোন ম্যারো। তাহলে ইনফেকশন অফ দা বোন এন্ড ইটস ম্যারো ক্যাভিটি, ইট ইজ কল্ড অস্টিওমাইলাইটিস। আচ্ছা, তাহলে হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস? অস্টিওমাইলাইটিস, তাহলে ডেফিনিশন যেটা কি, সেটা হচ্ছে যে ইনফেকশন অফ বোন, ইনফেকশন অফ বোন and its marrow cavity। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনিশন অস্টিওমাইলাইটিস এর। শুধু যদি বলে হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস, তখন এটা বলা যাবে যে ইনফেকশন অফ বোন and its marrow cavity, it is called osteomyelitis। কেউ যদি ফার্দার অল্প একটু এক্সটেন্ড করতে চায়, তাহলে আরেকটু কথা বলা যেতে পারে বাই ইনফেকশিয়াস অর্গানিজম।
মানে জিনিসটা এরকম যে হচ্ছে একটু বেশি লেখা কিন্তু কথা একই, ইনফেকশন অফ বোন এন্ড ইটস মায়োগ্রাভিটি। যে আমরা হচ্ছে যখন টেক্সটিং করি তখন লিখি হচ্ছে হচ্ছে মানে খুব ছোট করে লিখি, আবার যখন ইমেইলে যখন লিখি তখন হচ্ছে একটু বড় করে লিখি, আর এসে যদি আরো হয় সেটা ক্ষেত্রে আরেকটু বড় করে লেখার চেষ্টা করি। তো খাতায় যখন আমার সময় আছে কিন্তু লেখার কোনো কিছু নাই তখন একটু একটু এক্সট্রা কথাবার্তা একটু মানে বানানো যেতেই পারে, সেক্ষেত্রে আমরা এই যে বাই ইনফেকশিয়াস অর্গানিজম এই কথাটা যোগ করতে পারি আর কি। তাহলে ইনফেকশন অফ বোন এন্ড ইটস ম্যারো ক্যাভিটি বা ইনফেকশিয়াস অর্গানিজম, এটা হচ্ছে অস্টিওমাইলাইটিস এর ডেফিনিশন। এখন অস্টিওমাইলাইটিস এর ক্লাসিফিকেশন, অস্টিওমাইলাইটিস আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে ডিউরেশন অনুযায়ী, আর একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি যে সোর্স অনুযায়ী। আমরা সোর্স অনুযায়ী একটা কথা অলরেডি বলে ফেলেছি যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আর ডিউরেশন অনুযায়ী সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে যদি অস্টিওমাইলাইটিস 2 সপ্তাহ নিচে হয়, 2 সপ্তাহ বা তার কম, সেটাকে আমরা বলছি যে অ্যাকিউট। যদি 2 সপ্তাহ থেকে 3 মাস, 2 উইকস টু 3 মান্থ, সেটাকে বলছি আমরা সাব অ্যাকিউট। আর যদি 3 মাসের বেশি হয় সেটাকে বলছি আমরা ক্রনিক। আর একটু আগে যে প্রথমে ইন্ট্রোডাকশনে বলে ফেলেছিলাম যে হচ্ছে দুই ভাবে ইনফেকশাস অর্গানিজম যেতে পারে, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। ইনডিরেক্ট যেটা হেমাটোজেনাস, আর একটা হচ্ছে ডিরেক্ট বা এক্সোজেনাস। তাহলে আমরা যদি বলি যে ক্লাসিফিকেশন, তাহলে আমরা দুইটা ভাগে ক্লাসিফিকেশন করতে পারি দুইটা ওয়েতে। একটা হচ্ছে ডিউরেশন, আরেকটা হচ্ছে সোর্স। ডিউরেশন অনুযায়ী তিনটা আর সোর্স অনুযায়ী দুইটা। তো ফার্স্টে যদি আমরা ডিউরেশনটা দেখি, ডিউরেশন অনুযায়ী যদি অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক। কোনটাকে আমরা অ্যাকিউট বলছি? যেটা হচ্ছে 2 অর লেস উইক যদি হয় সেটাকে আমরা বলছি অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। যদি 2 সপ্তাহ থেকে 3 মাস সেটাকে আমরা বলছি সাবঅ্যাকিউট অস্টিওমাইলাইটিস। আর যদি 3 মাসের বেশি হয় সেটাকে আমরা বলবো ক্রনিক অস্টিওমাইলাইটিস। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিউরেশন আমাদের অস্টিওমাইলাইটিসের ক্লাসিফিকেশন এটা। এরপর সোর্স অনুযায়ী আমরা বলে ফেলেছি অলরেডি, সোর্স অনুযায়ী দুইটা, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট যেটা সেটাকে বলছি আমরা এক্সোজেনাস। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আলোচনার বিষয় আজকে, অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে রিটেনে কোশ্চেন আসে অনেক বেশি। এটা হচ্ছে ইনডিরেক্ট বা হেমাটোজেনাস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাদের মেইনলি আলোচনার টপিক থাকবে এটা, যে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস, এটা হচ্ছে আমাদের আলোচ্য টপিক। তাহলে এখন পর্যন্ত আমরা কয়েকটা কথা জানছি যে ইনফেকশিয়াস অর্গানিজম কিভাবে ঢুকে, এবং আমাদের কয়েকটা কমন অর্গানিজম আছে। যে সবচেয়ে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস। অ্যারাউন্ড 70% ক্ষেত্রে স্টাফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে ইনফেকশন করে আর কি। তারপরে আছে যে পেশেন্ট উইথ সিকল সেল অ্যানিমিয়া যাদের আছে, সিকল সেল ডিজিজ যাদের আছে, তাদের ক্ষেত্রে সালমোনেলা দিয়ে ইনফেকশন হয়। যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়ং অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে নেশারিয়া গনোরি, এটা আমাদের সাসপেক্ট করতে হতে পারে। তারপরে হসপিটাল অ্যাকোয়ার্ড যেটা নোজোকোমিয়াল ইনফেকশন আছে, সেটার ক্ষেত্রে আমরা সিডোমোনাস অ্যারিজিনোসা হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা চিন্তা করব। এবং ছোট বাচ্চা ইনফ্যান্টের ক্ষেত্রে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, এবং আরেকটু বড় যারা নিওনেটের ক্ষেত্রে সেক্ষেত্রে ইকোলাই আমরা চিন্তা করতে পারি। এখন অস্টিওমাইলাইটিসের ডেফিনিশনটা আমি বলেছি। অস্টিওমাইলাইটিসের ডেফিনিশন হচ্ছে ইনফেকশন অফ বোন and its marrow cavity by infectious organism, it is called osteomyelitis. এখন এই অস্টিওমাইলাইটিস এর ক্লাসিফিকেশন আমরা দুই ভাবে করেছি। কি কি ক্লাসিফিকেশন করেছি? একটা হচ্ছে ডিউরেশন অনুযায়ী বলেছি যে তিনটা, একটা হচ্ছে অ্যাকিউট, তারপর একটা বলেছি সাব অ্যাকিউট, তারপর একটা বলেছি ক্রনিক। অ্যাকিউট যেটা সেটাকে আমরা বলছি যে 2 সপ্তাহ বা তার কম যদি পারসিস্ট করে সেটা হচ্ছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। হিস্ট্রি যদি 2 সপ্তাহ থেকে 3 মাস সেটাকে আমরা বলছি সাব অ্যাকিউট, এবং 3 মাসের বেশি যদি থাকে সেটাকে আমরা বলছি ক্রনিক। আর সোর্স অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ডিরেক্ট বা এক্সোজেনাস এবং ইনডিরেক্ট বা হেমাটোজেনাস। আমাদের মেইনলি আলোচ্য টপিক হচ্ছে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। তাহলে আমরা যেটা মেইন ফোকাস থাকবে আমাদের আজকের ক্লাসে সেটা হচ্ছে অ্যাকিউট
হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। এখানেই এই তিনটা ওয়ার্ড, এই তিনটা থেকে আমরা ডেফিনিশন একটা চলে আসতে পারবো যে অ্যাকিউট যেটা আমরা বলছি সেটা অবশ্যই তাহলে 14 ডেজ। হেমাটোজেনাস তাহলে অবশ্যই এটা ইনডিরেক্ট বা হেমাটোজেনাস রুটে আসবে। আর অস্টিওমাইলাইটিস তার মানে হচ্ছে ইনফেকশন অফ বোন এন্ড ইটস ম্যারো ক্যাভিটি। তো এটার একটা খুব ডিসেন্ট একটা ডেফিনিশন আছে, এই ডেফিনিশনটা যদি লেখা যায় তাহলে খুব ভালো। মানে এই ডিসেন্ট ডেফিনিশনের আবার 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই টাচ করতে পারলে খুবই ভালো। যে হোয়াট ইজ অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস, আমাদের বিশেষ করে আমাদের মেডিকেল কলেজে তো স্যাররা এটা খুবই ইয়ে করে যে হচ্ছে এই ডেফিনেশনটা সবগুলো পয়েন্ট টাচ হয়েছে কিনা, কিংবা ভাইভাতেও এটা জিজ্ঞাসা করে, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে যারা আছে ভাইভাতে এই স্যাররা এই 6টা পয়েন্টই শুনতে চায় আর কি। তো অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস এর সেটা প্রথম যেটা অস্টিওমাইলাইটিস এর ডেফিনিশন যে ইনফেকশন অফ বোন এন্ড ইটস ম্যারো ক্যাভিটি। তার আগে একটু একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা 1 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, র্যাপিডলি progressive pyogenic infection infection of bone and its marrow cavity। এটা তাহলে র্যাপিডলি প্রোগ্রেসিভ পায়োজেনিক ইনফেকশন অফ বোন এন্ড ইটস ম্যারো ক্যাভিটি, এটা হলো নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা কি অরিজিন, আমরা ডেফিনিশন এর ভিতরে বলছি, নামের ভিতরে আছে যে হেমাটোজেনাস অরিজিন। তাহলে ইউজুয়ালি হেমাটোজেনাস ইন অরিজিন। তারপরে এটা হচ্ছে কাদের বেশি হয়। তো এই অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস এটা বাচ্চাদের খুবই কমন। তাহলে এটা বলা হয় যে মোস্ট ফ্রিকুয়েন্টলি occurs in infant and young children. Most frequently occurs in infant and young children. তাহলে 3টা পয়েন্ট, rapidly progressive pyogenic infection of bone and its marrow cavity, usually hematogenous in origin, এবং সবচেয়ে বেশি হয় মোস্ট ফ্রিকুয়েন্টলি এটা বাচ্চাদের এবং মানে ইনফ্যান্ট এবং ইয়ং চিলড্রেনের সবচেয়ে বেশি হয়। তারপরে যেটা হচ্ছে যে কোথায় হয়, স্টার্ট ইন দা মেটাফাইসিস। আমরা একটু পরে বলবো যে কেন মেটাফাইসিসে বেশি হয়। স্টার্টস ইন দা মেটাফাইসিস অফ অ্যান actively growing long bone, actively growing long bone, এবং এটার একটা প্যাথোলজিক্যাল কোর্স আছে, that runs a fulminating septic course, এবং এটা যদি ট্রিট না করা হয় তাহলে ক্রনিসিটির দিকে যেতে পারে, সেটাকে আমরা ফ্যাটাল বলছি আর কি। ক্রনিসিটি হয়ে গেলে একটা অস্টিওমাইলাইটিস যদি কোনোভাবে ক্রনিসিটি ডেভেলপ করে যায় সেটা খুবই খারাপ আর কি। এই একটা অর্থোপেডিক সার্জন কিংবা একটা অর্থোপেডিশিয়ান খুব তার জন্য খুবই একটা আর কি, যে একটা ক্রনিক অস্টিওমাইলাইটিস তিনি হচ্ছে কিওর করতে পারলেন, এটা খুব একটা আশার দিক আর কি। এটা সাধারণত খুব কষ্ট হয় একটা ক্রনিক অস্টিওমাইলাইটিস ট্রিট করা আর কি। একটা অস্টিওমাইলাইটিস যখন ক্রনিক হয়ে যায় সেটা খুবই মানে ফ্যাটাল একটা কন্ডিশন, মানে লাইফ থ্রেটেনিং না কিন্তু মানে ওই লিম্ব আর ব্যবহার করা যায় না এরকম হয়ে যায় আর কি। তাহলে দ্যাট মে টার্মিনেট ফ্যাটালি। তাহলে আমরা এই 6টা পয়েন্ট যদি ডেফিনিশনে একসাথে আমরা সাম আপ করি তাহলে আমরা যেটা বলবো যে হোয়াট ইজ অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। তাহলে আমরা বলবো যে র্যাপিডলি প্রোগ্রেসিভ pyogenic infection of bone and its marrow cavity that is usually hematogenous in origin, most frequently occurs in infant and young children, that starts in the metaphysis of an actively growing long bone that runs a fulminating septic course and may terminate fatally. এটা হচ্ছে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস এর অনেক বড় একটা ডেফিনিশন। এখন এই ডেফিনিশনে আমরা কয়েকটা পয়েন্ট যদি আবার করি তাহলে দেখবো যে এটা হচ্ছে কোথায় হচ্ছে, এটা হচ্ছে যে মেটাফাইসিস অফ অ্যান অ্যাক্টিভলি গ্রোয়িং লং বোন। তাহলে মেটাফাইসিস আমরা কেন বলছি, সেটা একটা দ্যাট রানস এ ফালমিনেটিং সেপটিক কোর্স,
এটার একটা ডিস্টিংক্ট প্যাথোলজিক্যাল কোর্স আছে, সেটাও হলো আমরা দেখবো যে আসলে কিরকম ডিস্টিংক্ট মানে কোর্সটা কি সেটা একটু দেখি। আমরা সেপটিক কোর্সটা নিয়ে আলোচনা করি, তাহলে হচ্ছে স্টেজেস অফ অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস, স্টেজটা কি, তাহলে হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি, এই প্যাথোলজিতে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে ইনফ্লামেশন। এই প্যাথোলজিতে থেকে আমরা হচ্ছে ক্লিনিক্যাল ফিচারে আসতে পারবো। তাহলে প্রথম যেটা হবে যে অর্গানিজমটা গেল, তাহলে প্রথমে যে জিনিসটা হবে সেটাকে আমরা বলছি ইনফ্লামেশন। ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন হলে কি হবে, জায়গাটা রেড হবে, সোলেন আপ হবে, সেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো না, যেটাকে বলছি আমরা ফাংশিওলেসা। তারপরে ফিভার ডেভেলপ করতে পারে, এগুলো হচ্ছে তাহলে সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন আমরা দেখতে পাবো। এখন অ্যাকিউট ইনফ্লামেশনের পরে কি হয়, সেখানে হবে পাস ফর্মেশন। পাস ফর্মেশন, এই পাস ফর্মেশন আমরা পাস ফর্মেশনটাকে কি বলছি, স্টেজ অফ সাপুরেশন। সাপুরেশন, তাহলে ফার্স্ট যেটা আমরা বলছি সেটাকে বলছি যে ইনফ্লামেশন, তারপরে বলছি আমরা পাস ফর্মেশন বা সাপুরেশন। এরপরে এই যে সাপুরেশনটা হলো, তারপরে এখানে ওই যে বোনস যেটা এফেক্টেড হচ্ছে সেটা হলো বোন নেক্রোসিস হয় এখানে, বোন নেক্রোসিস। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে ইনফ্লামেশন নাম্বার 1, তারপরে পাস ফর্মেশন, তারপরে যেটা হচ্ছে সেটার নাম বলছি আমরা বোন নেক্রোসিস। এখন এই বোন নেক্রোসিস এবং এর সাথে আরেকটা কাহিনী ঘটে, সেটা হচ্ছে যে রিঅ্যাক্টিভ নিউ বোন ফর্মেশন। আসলে ইনফ্লামেশন হলো, সাপুরেশন হলো, তারপরে প্রেসার তৈরি করে। তো বোন নেক্রোসিস হলে হয় কি, বোন নেক্রোসিস হলে ওই যে বোনসের ভিতর থেকে পাঁচটা বাইরে চলে আসে, পাঁচটা বাইরে চলে আসে, তাহলে বোনকে ইনফেক্ট করে বোনটা, আমি যদি এখানে দেখাই একটু, যদি ইয়ে করি, তাহলে ফার্স্টে যেটা এখানে এই যে জায়গাটা, এই জায়গায় মনে করেন যে ইনফেক্টিভ ফোকাই, এটাই হচ্ছে ইনফ্লামেশনের যে ফোকাস সেটা। এখন ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশন হওয়ার পরে পাস ফর্মেশন হবে। তো পাস যখন ফর্মেশন হবে, এই স্টেপটা আমি আরেকটু পরে আবার রিপিট করব, কারণ এই যে একটা প্রশ্ন আছে সিকুয়েস্টাম ফর্মেশনের স্টেপ গুলো, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো ওই কোশ্চেনের সাথে কোরিলেট করা যাবে। তো আমি যদি প্যাথোলজিতে আসি, তাহলে প্রথমে যেটা হবে সেটার নাম বলছি আমরা ইনফ্লামেশন হলো। ইনফ্লামেশন পর হওয়ার পরে কোনটা হলো, পাস ফর্মেশন। পাস ফর্মেশন বা সাপুরেশন আমরা বলি, সাপুরেশন। সাপুরেশন হলো, সাপুরেশন হলে এই যে পাস, এর ভিতরে যে পাস, এই পাসটা চারপাশে প্রেসার ক্রিয়েট করবে। প্রেসার ক্রিয়েট করে, এই প্রেসার ক্রিয়েট যখন করবে একটা ক্লোজড স্পেসে, যখন অনেক বেশি প্রেসার তৈরি হবে, সেটা মানে নার্ভ এন্ডিং গুলোকে স্টিমুলেট করবে, যার ফলে তৈরি হবে পেইন। তাহলে এই পেইন কেন হচ্ছে অস্টিওমাইলাইটিসে, এই যে প্রেসার, একটা হিউজ একটা প্রেসার তৈরি হচ্ছে, সেই প্রেসারটা যখন স্ট্রেস হচ্ছে সেটা হচ্ছে পেইন তৈরি করছে। এখন আস্তে আস্তে এই বোনটা কি হবে, নেক্রোসিস হয়ে যাবে। এই যে বোনটা, এই বোনটা আস্তে আস্তে নেক্রোসিস হয়ে যাবে সেই, তাহলে সেটা আমরা বলছি বোন নেক্রোসিস। এখন বোন নেক্রোসিস হয়ে গেলে কি হবে, এই যে বোন এখানে নেক্রোসিস হয়ে গেছে, এই যে নেক্রোসিস, নেক্রোসিস। তাহলে এটা হচ্ছে আমাদের এই লাইনিংটাকে বলি আমরা পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম। এখন এই পেরিঅস্টিয়ামটা যখন এখানে অনেক বেশি কি অনেক বেশি প্রেসার ক্রিয়েট হলো, এই পেরিঅস্টিয়ামটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে এই পেরিঅস্টিয়ামটা কিন্তু উপরের দিকে উঠে আসছে, এটাকে বলছি আমরা পেরিঅস্টিয়াল স্ট্রিপিং, পেরিঅস্টিয়াল স্ট্রিপিং। এই পেরিঅস্টিয়াল স্ট্রিপিং যখন হয়, তখন আমরা জানি যে পেরিঅস্টিয়ামের দুইটা লেয়ার। তো ইনার যেটা লেয়ার, ইনার লেয়ারটা হচ্ছে বোন ফর্মেশনে হেল্প করে। তো এই যখন স্ট্রিপিং হচ্ছে, তখন এই পেরিঅস্টিয়ামের এই ভিতরের দিকে বোন ফর্মেশন হয় নতুন করে। তাহলে দ্যাট ইজ এটা, এটা হচ্ছে নতুন করে বোন ফর্মেশন হচ্ছে। এটাকে আমরা বলছি যে রিঅ্যাক্টিভ নিউ বোন ফর্মেশন। তাহলে বোন নেক্রোসিস হলো, তারপরে যেটা হলো সেটাকে বলছি আমরা রিঅ্যাক্টিভ নিউ বোন ফর্মেশন। আচ্ছা, এখন এখন কি হয় যে আমরা যদি এটাকে প্রপারলি ট্রিট করতে পারি, এই কন্ডিশনটাকে যদি আমরা প্রপারলি ট্রিট করতে পারি, তাহলে এই কন্ডিশনকে প্রপারলি ট্রিট করলে এটা রিজলিউশন হয়ে যাবে। আর যদি কোনো কারণে এটা রিজলিউশন না হয়, তাহলে কি হবে, ক্রোনিসিটি ডেভেলপ করবে, ক্রোনিসিটি, সেটাকে আমরা বলবো ক্রনিক
অস্টিওমাইলাইটিস। তাহলে এটা হলো আমাদের প্যাথোলজি। প্রথমে কি, যে ইনফ্লামেশন, ইনফ্লামেশনের পরে হলো পাস ফরমেশন। তো পাস ফরমেশনের পর যেটা একটা প্রেসার ক্রিয়েট করছে ক্লোজড ক্যাভিটিতে, সেটা পেইন তৈরি করছে, এবং তারপরের ধাপটা হচ্ছে বোন নেক্রোসিস। বোন নেক্রোসিস হওয়ার পরে পেরিওস্টিয়াল স্ট্রিপিং। এই পেরিওস্টিয়াল স্ট্রিপিং হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে যে পেরিওস্টিয়াল স্ট্রিপিং হওয়ার পর রিঅ্যাক্টিভ নিউবোন ফরমেশন হচ্ছে। এটা এবং লাস্ট যেটা স্টেজ সেটা আমরা বলছি যে এটা রিজলিউশন হয়ে যেতে পারে যদি আমরা প্রপারলি ট্রিট করতে পারি, আর যদি প্রপারলি ট্রিট না করতে পারি সেটা ক্রনিসিটির দিকে ডেভেলপ যেতে পারে। এখন ওই যে ডেফিনেশনের ভিতরে আরেকটা জায়গা ছিল যে কোথায় ইনভলভ হয়, সেটা হচ্ছে মেটাফাইসিস অফ অ্যান অ্যাক্টিভলি গ্রোয়িং লং বোন। এখন এই যে একটা গ্রোয়িং লং বোনের চারটা পার্ট ছিল। একদম উপর দিক হচ্ছে এপিফাইসিস, তার নিচে ছিল এপিফাইসিয়াল প্লেট, তার নিচে মেটাফাইসিস, আর শ্যাফট যেটা সেটাকে আমরা বলছিলাম ডায়াফাইসিস। তো এত জায়গা রেখে মেটাফাইসিসেই কেন হচ্ছে অস্টিওমাইলাইটিসটা বেশি হচ্ছে? তো এই মেটাফাইসিসের কয়েকটা কারণ আছে, সেই কারণে আমাদের মেটাফাইসিসেই অ্যাকুট অস্টিওমাইলাইটিসটা বেশি হয়, অস্টিওমাইলাইটিসটা মেইনলি বেশি হয়। প্রথম যেটা, সেটাকে আমরা বলি পিকুলিয়ারিটিস অফ ব্লাড ফ্লো, পিকুলিয়ারিটিস অফ ব্লাড ফ্লো। আপনারা সবাই জানেন যে মেটাফাইসিস এখন যখন হচ্ছে আপনাদের এই হিস্টোলজি, বোনসের হিস্টোলজিটা পড়েছেন ফার্স্ট ইয়ারে, তখনই ছিল যে মেটাফাইসিসে কেন অস্টিওমাইলাইটিস বেশি হয়। তো এখানে এটা একটা জিনিস, কি আঁকালাম এটা, হেয়ারপিন, হেয়ারপিন বেন্ড থাকে। তাহলে এই যে বেন্ড যখন থাকবে, এই এই রাস্তা দিয়ে যখন ব্লাড ফ্লো হচ্ছে, তো এই পার্ট অবশ্যই এই বেন্ডের জায়গা থেকে এখানে ব্লাড ফ্লোর যে গতি, যে ফোর্স, সেটা মানে ভেলোসিটিটা কমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি স্ট্যাসিস। তাহলে এখানে একটা রিলেটিভ স্ট্যাসিস তৈরি হয়। যেখানে স্ট্যাসিস তৈরি হয়, যেখানে ব্লাড ফ্লো একটু আস্তে আস্তে ব্লাড ফ্লো হয়, সেখানকার অক্সিজেনটা খুব দ্রুত কনজিউম হয়ে যায় চারপাশ দ্বারা, ফলে সেই জায়গাটা অক্সিজেন টেনশনটাও কমে যায়। অক্সিজেন টেনশন যেখানে কমে যায়, সেখানে হচ্ছে অর্গানিজম খুব দ্রুত পলিফারেট করতে পারে। তাহলে এই যে স্ট্যাসিস হলো এবং কনসিকুয়েন্টলি লোয়ার্ড অক্সিজেন টেনশন, এই হেয়ারপিন ব্যান্ডের কারণে, এই অ্যানাটমিক্যাল এই কারণে এখানে হচ্ছে, এখানে মাইক্রোঅর্গানিজমটা বেশি প্রলিফারেট করতে পারে। এটা হলো নাম্বার 1। এরপরে নাম্বার 2টা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হাইলি ভাস্কুলার। হাইলি ভাস্কুলার হলে তো সুবিধা, এখানে তো আরো যে সেলস অফ ইনফ্লামেশন, যারা ডাব্লিউবিসির যে জিনিসগুলো আছে সেগুলো খুব দ্রুত যেতে পারে, সেরকম আসলে না। এখানে যে খুব ফাইন ভেসেল থাকে, খুবই ফাইন ভেসেল, ফাইন ভেসেল, এই যে হাইপারট্রফিক জোন যেটা আছে, সেখানে প্রচুর পরিমাণে ফাইন ভেসেল থাকে। এই ফাইন ভেসেল মানে ব্যাকটেরিয়াকে খুবই আকর্ষণ করে আর কি, খুব মানে ইজিলি অ্যালাউ ব্যাকটেরিয়া টু এক্সিট দা ভেসেল। মানে ফাইন ভেসেল খুবই পাতলা ভেসেল, এটাকে ব্যাকটেরিয়া খুবই দ্রুত পেনিট্রেট করতে পারে। এবং এই পেনিট্রেট করে আমরা জানি যে বোনসে কোন ধরনের কোলাজেন থাকে, বোনসে বোনসে একজন বলেন তো, বোনসে কোন ধরনের কোলাজেন ফাইবার থাকে? এনিওয়ান? লিখে দিলেও হবে। বোন, এই যে টাইপ 1 2 3 4, টাইপ 2 না, এই আমি বোন কিভাবে লিখছি 4 কোলাজেন না, ভাই টাইপ 1 টাইপ 1 আমি তো লিখেছি। হ্যাঁ, তাহলে আমি একটু বুঝাই দিই, হ্যাঁ, যে হচ্ছে কোথায় থাকে আসলে। হ্যাঁ, বোন, তাহলে এটা কি লিখলাম, বোন। তাহলে বোনে কোন ধরনের কোলাজেন ফাইবার থাকবে? টাইপ 1, টাইপ 1 কোলাজেন ফাইবার। এরপরে যেটা থাকে কোলাজেন ফাইবার, মেইনলি আমরা অনেকগুলো টাইপ আছে, তো চারটা টাইপ আমরা বলি 1 2 3 4, এটা আমরা বেশি দেখি, 4 5 6 সবগুলোই আছে। তো আমরা চারটা একটু একটু কুইকলি বলে দিচ্ছি যে কোন কোন কোলাজেন ফাইবার। তাহলে বোনে থাকে টাইপ 1, টাইপ 1। এরপরে যেটা, সেটাকে বলছি আমরা কার্টিলেজ, কার 2
লেস, তাহলে এখানে কি থাকে? টাইপ 2। আর বেস আন্ডার দ্য ফ্লোর, হ্যাঁ হচ্ছে 4 আন্ডার দ্য ফ্লোর, 4 আন্ডার দ্য ফ্লোর, 4 আন্ডার দ্য ফ্লোর, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট, তাহলে বেসমেন্ট মেমব্রেন, বেস, ফ্লোর আন্ডার দ্য ফ্লোর কি থাকে? বেসমেন্ট, তাই না? গ্রাউন্ড ফ্লোরের নিচে বেসমেন্ট, তাহলে 4 আন্ডার দ্য ফ্লোর, তাহলে বেসমেন্ট মেমব্রেনে কি থাকে? টাইপ 4 কোলাজেন। এই তিনটা একটু জেনে রাখেন। ব্লাড ভেসেল টেসেল এগুলোতে টাইপ 3 থাকে। যাই হোক, তাহলে টাইপ 1 কোলাজেন থাকে বোনে মেইনলি, কার্টিলেজ টাইপ 2 কোলাজেন থাকে কার্টিলেজে, আর 4 আন্ডার দ্য ফ্লোর বেসমেন্ট মেমব্রেনে যেটা থাকে টাইপ 4 কোলাজেন। তো ওই যে বেসমেন্ট মেমব্রেন যে ডিজিজ আছে, হ্যাঁ, অ্যালপোর্ট সিনড্রোম, তাহলে তো সেখানে কোন কোলাজেন ইনভলভ হবে? টাইপ 4 কোলাজেন। ওকে, তাহলে যে টাইপ যে 1 কোলাজেন ফাইবার, যেটা টাইপ 1 কোলাজেন ফাইবার খুবই মানে অ্যাট্রাক্ট করে আর কি ইয়েদের মাইক্রো অর্গানিজমকে, এবং মাইক্রো অর্গানিজম খুব সহজেই টাইপ 1 ফাইবারের সাথে অ্যাডহেয়ার হয়ে যায় আর কি, খুব সহজেই দ্রুতই এটা লেগে যায়, অ্যাডহেয়ার করে যায়। 4 আন্ডার দ্য ফ্লোর, দ্যাট ইজ বেসমেন্ট মেমব্রেন। এখন এটা, তাহলে এই কোলাজেন ফাইবার গুলো জানলাম। তাহলে এই যে এই ভাস্কুলার হলো, তাহলে এখানে খুবই ফাইন ভেসেল থাকে, এই ভেসেল ভেদ করে খুব দ্রুত মাইক্রো অর্গানিজম গুলো চলে যায়, এরপরে মাইক্রো অর্গানিজম গুলো টাইপ 1 কোলাজেন ফাইবারের সাথে দ্রুত অ্যাডহেয়ার করে যায়। এটা একটা অ্যাবনর্মালিটি। আরেকটা হচ্ছে যে এই মেটাফাইসিসটা ইজ প্রন টু ট্রমা। এপিফাইসিস ডায়াফাইসিসের চেয়ে মেটাফাইসিস মোর প্রন টু ট্রমা, এখানে ট্রমা বেশি হয়। আর এখানকার ফ্যাগোসাইটোসিসটা একটু ইম্পেয়ার্ড, এই ফ্যাগোসাইটোসিসটা ঠিক মতো হয় না। এই কারণে আমরা বলছি যে এই মেটাফাইসিসে সবচেয়ে বেশি অস্টিওমাইলাইটিস হয়। এখন ক্লিনিক্যাল ফিচার কিভাবে হবে? ক্লিনিক্যাল ফিচার কি আসলে? ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ, এগুলো কি কি হবে তাহলে? একদম সাইড অফ অ্যাকুট ইনফ্লামেশন, সিভিয়ার পেইন কেন হবে? এই যে আমি বলেছিলাম একটা ক্লোজড ক্যাভিটিতে খুব প্রেসার তৈরি হচ্ছে, তাহলে ডিউ টু রেইজড ইন্ট্রাঅসিয়াস প্রেসার। তাহলে পেইন যদি বলে যে অস্টিওমাইলাইটিসে পেইন কেন হয় স্যার, তাহলে বলতে হবে যে স্যার ডিউ টু রেইজড ইন্ট্রাঅসিয়াস প্রেসার ইন এ ক্লোজড ইন্টারশিয়াস চেম্বার আর কি। তারপরে কি হবে? ফিভার হবে, তারপরে যে লোকাল যে ইনফ্লামেশনের সাইন যেগুলো আছে, লোকাল রেডনেস, সোয়েলিং, ওয়ার্মথ, ইডিমা মানে তো সোয়েলিং, তাহলে ইডিমা লিখবো না, তাহলে রেডনেস, সোয়েলিং, ওয়ার্মথ এগুলো হবে আর কি। এরপরে এই যে এফেক্টেড যে লিম্ফ, সেটা ব্যবহার করতে চাইবে না, এত বেশি ব্যথা থাকবে যে ওই পাটা রেস্টে রেখে দিবে, তাহলে এটা হচ্ছে রিফিউজাল টু বিয়ার ওয়েট। এখন যদি কার্ডিনাল ফিচার আমরা বলি, যেরকম ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কার্ডিনাল ফিচার 4টা, কোয়ার্টলেট অফ সিম্পটম, কার্ডিনাল সিম্পটম 4টা, এখানে যদি কার্ডিনাল সিম্পটম আমরা বলি তাহলে 3টা। এখানে নাম্বার 1 সিভিয়ার পেইন, নাম্বার 2 ফিভার, রিফিউজাল টু বিয়ার ওয়েট, এই 3টা মেইন, সিভিয়ার পেইন, ফিভার, রিফিউজাল টু বিয়ার ওয়েট, এটা। এরপর কিছু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন ক্রাইটেরিয়া আছে। ইনভেস্টিগেশন আমরা কি করব, এখানে কি কি ইনভেস্টিগেশন দিব? মেইনলি প্রথমে সিবিসি দিতে হবে, একটা ব্লাড কাউন্ট সে করবে, সিবিসির সাথে ইএসআর থাকবে, সিআরপি থাকবে, এবং আমরা অ্যান্টিবায়োটিক শুরু করার আগে একটা ব্লাড ফর সিএস, কালচার এন্ড সেনসিটিভিটি, এটা দিব। তাহলে এটা, এখন এই ল্যাবরেটরির 3টা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে কি কি? নাম্বার 1 সিবিসি তে আমরা কি পাবো? লিউকোসাইটোসিস, তারপরে ইএসআরটা বেশি পাবো, সিআরপিটা বেশি পাবো।
এই তিনটা কার্ডিনাল ফিচার। তাহলে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের কার্ডিনাল ফিচার কয়টা? 6টা টোটাল। নাম্বার 1 তিনটা ক্লিনিক্যাল এবং তিনটা হচ্ছে ইনভেস্টিগেশন। ক্লিনিক্যাল তিনটা কি কি? যে ক্লিনিক্যাল কি কি বলছি, যে সিভিয়ার পেইন, ফিভার, রিফিউজাল টু বিয়ার ওয়েট। আর ল্যাবরেটরি লিউকোসাইটোসিস, রেইজড ইএসআর এবং সিআরপি। এগুলো হচ্ছে ল্যাবরেটরি ক্রাইটেরিয়া আর কি। এখন কিছু ইমেজিং করা যায়, আর বাকি যে ইনভেস্টিগেশন আছে সেগুলোকে বলছি আমরা ইমেজিং। ইমেজিং ইমেজিং কি কি আছে? এক্স-রে করা যেতে পারে, কিন্তু এক্স-রে 10 দিনের আগে এভিডেন্ট হয় না। এক্স-রে রিপোর্ট যেটা, সেটা 10 দিনের আগে আসলে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের ফিচার ডেভেলপ করে না। কিন্তু আমাদের অ্যাকিউট অস্টিওমাইলাইটিস তো 14 দিনের, এজন্য আমরা এক্স-রেটা খুব একটা কনভেনিয়েন্ট না। তারপরে আমরা এখানে আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড করলে কি কি পাবো আমরা এখানে? আল্ট্রাসাউন্ড করলে পেরিওস্টিয়াল কালেকশন অফ ফ্লুইড, পেরিওস্টিয়াল কালেকশন অফ ফ্লুইড পাবো আল্ট্রাসাউন্ড করলে। ইনভেস্টিগেশন অফ চয়েস ফর অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, সেটা হচ্ছে এমআরআই। এটা প্রায় 90 to 100% সেনসিটিভ। তাহলে এমআরআই এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। তাহলে এই অনেক দূর চলে আসলাম, একটু রিক্যাপ করি, আবার চেষ্টা করি একটু রিক্যাপ করার। যে হচ্ছে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস আমরা কাদেরকে বলছিলাম? যে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস 6টা পয়েন্ট বলেছিলাম ডেফিনিশনে, যে র্যাপিডলি প্রোগ্রেসিভ পায়োজেনিক ইনফেকশন অফ বোন and its marrow cavity, usually hematogenous in origin, most frequently occurs in infant and young children. কোথায় হয়? Starts in the metaphysis of an actively growing long bone that runs a fulminating septic course এবং may terminate fatally. এখানকার প্যাথোলজিক্যাল স্টেপ গুলো কি? প্যাথোলজির স্টেপ ফার্স্টে হয় ইনফ্লামেশনের পরে যেটা হয় সেটাকে আমরা বলছি যে পাস ফর্মেশন। তারপরে বোন নেক্রোসিস হতে পারে, রিঅ্যাক্টিভ নিউ বোন ফর্মেশন হয়। এরপরে যদি আমরা প্রপারলি ট্রিট করতে পারি সেটা হচ্ছে রিজলিউশন, আর যদি ট্রিট না করতে পারি সেটা হচ্ছে ক্রনিসিটি। এই এখন মেটাফাইসিসে কেন হচ্ছে? মেটাফাইসিসে পিকুলারিটিস অফ ব্লাড ফ্লো। এখানে ব্লাড ভেসেলের একটা হেয়ার পিন বেন্ড হয়, যার কারণে স্ট্যাসিস ডেভেলপ করে। স্ট্যাসিস ডেভেলপ করার ফলে কনসিকুয়েন্টলি অক্সিজেন টেনশনটা কমে যায়, মাইক্রো অর্গানিজম পলিফারেশনের জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। খুবই ভাস্কুলার, এটা একটা হাইলি ভাস্কুলার এরিয়া। তাহলে এখানে ফাইন ভেসেল যেটা খুবই মানে দ্রুত পেনিট্রেট করতে পারে, এবং টাইপ 1 কোলাজেন যেটা আছে সেই টাইপ 1 কোলাজেনে খুব দ্রুত অ্যাডহেয়ার হয়ে যায় মাইক্রো অর্গানিজমটা। এখন এই যে ক্লিনিক্যাল ফিচার কি কি? সিভিয়ার পেইন, ফিভার, রিফিউজাল টু বিয়ার ওয়েট, ল্যাবরেটরি লিউকোসাইটোসিস, রেইজড ইএসআর এন্ড সিআরপি, এটা বেড়ে যায়। আর কি কি ইমেজিং করতে পারি? এক্স-রে করতে পারি, কিন্তু এক্স-রে 10 দিনের আগে এভিডেন্ট হয় না। আল্ট্রাসাউন্ড করতে পারি, এটা হলো পেরিওস্টিয়াল ফ্লুইড কালেকশন হয়। এমআরআই করলে, এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এই এখন চলে আসি যে ডিডি কি হতে পারে? অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস, ডিডিস। ফার্স্টে যেটা স্টাফিলোককাস অরিয়াস দিয়ে একটা কন্ডিশন হয়, সেটাকে আমরা বলছি যে সেলুলাইটিস। এটা সেলুলাইটিসের সাথে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস পার্থক্য করা একটু কঠিন, তো এটা এমআরআই করে আমরা পার্থক্য করতে পারি। তাহলে ডিফারেনশিয়েট বাই এমআরআই। 2 নম্বর কন্ডিশন হচ্ছে অ্যাকিউট সেপটিক আর্থ্রাইটিস, সাপোরেটিভ ব্র্যাকেটে সেপটিক। তাহলে যদি বলে যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের কিছু ডিডি বলো, তাহলে প্রথমে যেটা বলতে হবে সেলুলাইটিস।
তারপরে অ্যাকুট সাপোরেটিভ আর্থ্রাইটিস বা সেপটিক আর্থ্রাইটিস। একটা সিনারিও দিয়ে দিল, আপনার যদি এরকম ডাইলেমা হয় যে এটা অস্টিওমাইলাইটিস নাকি সেপটিক আর্থ্রাইটিস, সমস্যা নেই, যে কোনো একটা ধরে লিখে যাবেন, কোনো অসুবিধা নেই। সাধারণ খুব ঝামেলা খুব কড়া টিচার না হলে এখানে মার্ক কাটবে না, কারণ একটা আর একটা ডিডি আসলে বোঝাটা খুব টাফ। এজন্য অ্যাকুট সেপটিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস মাঝে মাঝে ওভারল্যাপ হয়ে যায়। তারপরে কি হতে পারে, অ্যাকুট রিউমাটিজম, বাচ্চা, ছোট একটা বাচ্চা বা খুব ব্যথা, হ্যাঁ, সেটা অ্যাকুট রিউমাটিজম হতে পারে। দ্যাট ইজ রিউমাটিক ফিভার। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস থাকে না, কিন্তু ওখানে সাথে অন্যান্য ফিচারও থাকবে, কার্ডাইটিস থাকতে পারে, রিউমাটিক নোডিউল থাকতে পারে, এগুলো থাকতে পারে। তাহলে অ্যাকিউট রিউমাটিজম এটা একটা ডিডি, রিউমাটিজম। তারপরে আর কি থাকতে পারে, স্কারভি। ভিটামিন সি যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হচ্ছে সাবপেরিঅস্টিয়াল ব্লিডিং হয়, সাবপেরিঅস্টিয়াল ব্লিডিং। ইট ক্যান মিমিক অ্যাকুট অস্টিওমাইলাইটিস। তারপরে আর কি কি হতে পারে, সিকেল সেল ক্রাইসিস, সিভিয়ার বোন পেইন হয় সিকেল সেল ডিজিজে, যখন সিকলিং যখন ফিভার হয় তখন হচ্ছে ওই সিভিয়ার পেইন হয়, সেটা অস্টিওমাইলাইটিস মনে হতে পারে। তাছাড়া আর কিছু ডিজিজ আছে যেরকম ইউংস টিউমার, গচার ডিজিজ, এটা লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, এগুলো হচ্ছে আপনার ডিডি আসতে পারে। এখন ট্রিটমেন্ট কি করব, একটা আমি মনে করলাম ক্লিনিক্যালি যে হচ্ছে এটা একটা ইট মে বি এ কেস অফ অ্যাকুট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। তাহলে ট্রিটমেন্ট কি করব, তাহলে এখানকার ট্রিটমেন্ট হবে, যদি আমি এটা মনে করি যেটা অ্যাকুট অস্টিওমাইলাইটিস, দেরি করার দরকার নেই, সাথে সাথে ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে হবে আর কি। এমপিরিক্যাল যে ট্রিটমেন্ট সেটা স্টার্ট করে দিতে পারে। এখন এর প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট আছে আর কি। তাহলে ইফ অস্টিওমাইলাইটিস ইজ সাসপেক্টেড ইন ক্লিনিক্যাল গ্রাউন্ডস, ব্লাড এবং ফ্লুইড স্যাম্পল পাঠিয়ে দিব ফর ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, এবং ট্রিটমেন্ট শুড বি স্টার্টেড ইমিডিয়েটলি উইদাউট ফার্দার ডিলে, উইদাউট ওয়েটিং ফর ফাইনাল কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস। তাহলে অবশ্যই অস্টিওমাইলাইটিস সাসপেক্ট করার পরে আমি ব্লাড এবং ফ্লুইড, যেটা আমরা যদি জয়েন্ট ফ্লুইড নিয়ে নিতে পারি, সেটা আমি পাঠিয়ে দেবো ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের জন্য। সিবিসি, ইএসআর, সিআরপি, কালচার সেনসিটিভিটি, এটার জন্য পাঠায় অবশ্যই সাথে সাথে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে হবে। ডায়াগনোসিস কনফার্ম হওয়ার দরকার নেই, ট্রিটমেন্ট আগে শুরু। তাহলে এখানে প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট হচ্ছে 4টা। নাম্বার 1, জেনারেল সাপোর্টিভ মেজার্স। জেনারেল সাপোর্টিভ মেজার্স এটা। নাম্বার 2 হচ্ছে রেস্ট। নাম্বার 3 হচ্ছে অ্যান্টিবায়োটিক। নাম্বার 4 হচ্ছে সার্জারি। তাহলে জেনারেল সাপোর্টিভ মেজার্সে কি কি থাকবে? জেনারেল সাপোর্টিভ মেজার্স, এখানে পেশেন্ট এত বেশি রেস্টলেস থাকে, সে খাইতে পারে না ঠিক মতো, তার প্রচুর ফ্লুইড লস হয়, ফিভার হয়, তাহলে ফার্স্টে, এবং প্রচুর ব্যথা থাকে পেশেন্টের, এই জন্য ফার্স্টে আমরা ডিহাইড্রেশন কারেকশন করার জন্য আইভি ফ্লুইড দিব, আইভি ফ্লুইড, এবং প্যারেন্টারাল অ্যানালজেসিক দিব আর কি, অ্যানালজেসিক। তারপর যেহেতু আমরা অ্যানালজেসিক দিচ্ছি, সেজন্য আমরা একটা প্যারেন্টারাল অ্যান্টি আলসারেন্টও দিব সাথে। তাহলে এটা হলো জেনারেল সাপোর্টিভ মেজার্স। পেশেন্ট আসলো, আইভি ফ্লুইড, প্যারেন্টারাল অ্যানালজেসিক এবং অ্যান্টি আলসারেন্ট, এটা দিব। তারপরে রেস্ট কিভাবে? রেস্ট অফ দ্য এফেক্টেড লিম্ব। আমরা জানি যে পেশেন্ট রিফিউজ টু বিয়ার ওয়েট, তাহলে রেস্ট অফ দ্য এফেক্টেড লিম্ব কি করে দিতে পারি আমরা, কিভাবে দিতে পারি? ব্যাক স্লাগ অথবা স্প্লিন্টেজ, এটার মাধ্যমে দিতে পারি। এরপর
অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন আমরা এখানে প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক প্রথমে শুরু করব। কেন প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক শুরু করব? ওরাল অ্যান্টিবায়োটিক শুরু করলে সমস্যা কি? এই এত বেশি পেশেন্ট টক্সিক থাকে, ইনফ্লামেশন ফিচার গুলো এত বেশি থাকে যে এর গাটটা সাপ্রেস হয়ে যায়। এই অ্যাকুট কন্ডিশনে গাট ফাংশনটা লেস হয়ে যায়। এজন্য অ্যান্টিবায়োটিক আমরা যদি ওরালে দিই, সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন ঠিকমতো হবে না, কাজ করতে পারবে না ঠিকমতো রিঅ্যাবজর্পশন না হলে। এই জন্য আমরা প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিই। প্রথম 7 দিন, 7 থেকে 10 দিন আমরা প্যারেন্টাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব 7 থেকে 10 দিন। এখানে অ্যান্টিবায়োটিক অফ চয়েস কি? স্টাফিলোকোকাস অরিয়াস, তার মানে ফ্লুক্সাসিলিন, সাথে প্লাস আমরা সেপ্ট্রাক্সনও দিতে পারি, সেপ্ট্রাক্সন। তারপরে ফলোড বাই প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, ফলোড বাই ওরাল অ্যান্টিবায়োটিক। 3 to 6 উইকস। তাহলে ফার্স্টে 7 থেকে 10 দিন আমরা প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, তারপরে ওরাল অ্যান্টিবায়োটিক ফর 3 to 6 উইকস। লাস্টে যদি অ্যান্টিবায়োটিক দিয়েও আমার কাজ হচ্ছে না, তখন আমরা সার্জারি করব। সার্জারি কি? এই যে মেটাফাইসিসটা আছে, ওখানে প্রচুর পরিমাণে পাস জমছে, কিন্তু তখনও বোন নেক্রোসিস হয়নি, ওটার ভিতরেই আছে, মানে ইন্ট্রাসিয়াস ক্যাভিটি, ক্লোজড ক্যাভিটির ভিতরেই আছে। সেক্ষেত্রে ওই জায়গাটাই পৌঁছানোর জন্য, অ্যান্টিবায়োটিক পৌঁছানোর জন্য ওই জায়গাতে আমরা মাল্টিপল ড্রিল করতে পারি। ড্রিল করে দিলে প্রচুর পরিমাণে পাস বের হয়, একেবারে ফিনকি দিয়ে পাস বেরোনোর মতো বের হয়, যখন হচ্ছে এত বেশি প্রেসার থাকে ওর ভিতরে। তো ওটা আমরা করতে পারি, মাল্টিপল ড্রিল ইন মাল্টিপল ডিরেকশন। আর যদি তাও না হয়, তখন হচ্ছে কর্টিক্যাল উইন্ডো তৈরি করে দিতে পারি। এটা হলো সার্জিক্যাল মানে অপশন। তাহলে মাল্টিপল ড্রিল ইন মাল্টিপল ডিরেকশন, আর একটা কি? কর্টিক্যাল উইন্ডো। কর্টিক্যাল উইন্ডো জানালাই তৈরি হয়েছে। এটা হলো মেইন মানে ট্রিটমেন্ট। এখন এই যে অ্যাকুট অস্টিওমাইলাইটিসের কি কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন কি কি হতে পারে অ্যাকুট অস্টিওমাইলাইটিসের? কমপ্লিকেশন যেগুলো হতে পারে, যে একটা বাচ্চা এই যে মেটাফাইসিস থেকে ইনফেকশন এপিফাইসিসের দিকে চলে যেতে পারে। এপিফাইসিসের দিকে যদি চলে যায়, তাহলে কি হবে? অল্টার্ড বোন গ্রোথ। তাহলে বাচ্চা বোন গ্রোথ ঠিক মতো হবে না, এফেক্টেড লিম্বটা অন্য লিম্বের চেয়ে ছোট হয়ে যাবে। এফেক্টেড লিম্বটা অন্য লিম্বের চেয়ে ছোট হয়ে যাবে। এটা 2 নম্বরটা কি? সাপোরেটিভ আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। সুপ্রু হয়ে গেল কেন? সাপোরেটিভ আর্থ্রাইটিস মানে এখান থেকে সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। কাদের সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করে অ্যাকুট অস্টিওমাইলাইটিস থেকে? যারা খুবই বাচ্চা, হ্যাঁ, ইয়ং চিলড্রেন, যাদের মানে মেটাফাইসিস মানে যে গ্রোথ প্লেট, মেটাফাইসিস এবং এপিফাইসিসের মাঝখানে যেটা থাকে সেটা হলো গ্রোথ প্লেট। এই বাচ্চাদের গ্রোথ প্লেটটা খুবই পেনিট্রেবল থাকে, ইজিলি পেনিট্রেবল গ্রোথ প্লেট, নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে যদি মেটাফাইসিসটা ইন্ট্রাক্যাপসুলার হয়, যেরকম ফিমার ইন্ট্রাক্যাপসুলার, ক্যাপসুলার ভিতরে যদি মেটাফাইসিস হয়, তাহলে যখনই মানে মেটাফাইসিসটা যখন বোন নেক্রোসিস হয়ে পাসটা বাইরে চলে আসবে, তাহলে সেটা তো জয়েন্ট ক্যাভিটির ভিতরে চলে গেল। জয়েন্ট ক্যাভিটির ভিতরে আবার নতুন করে ইনফেকশন হয়ে যাবে, তখন আমরা সেটাকে কি বলছি? সেপটিক আর্থ্রাইটিস বা সাপোরেটিভ আর্থ্রাইটিস। তাহলে হোয়ার দ্য মেটাফাইসিস ইন্ট্রাক্যাপসুলার মেটাফাইসিস, লাস্টে ওখান থেকে মেটাস্ট্যাটিক ইনফেকশনের মাধ্যমেও যেতে পারে। মেটাস্ট্যাটিক ইনফেকশন, হাতে লেখা এত বাজে। তারপরে 3 নাম্বার
3 নম্বর হচ্ছে যে মেটাস্ট্যাটিক ইনফেকশন। এই মেটাস্ট্যাটিক ইনফেকশনটা শরীরের বিভিন্ন জায়গায় যেতে পারে। এই অস্টিওমাইলাইটিস থেকে ইনফেকশনটা ছড়ায় শরীরের বিভিন্ন সাইটে যেতে পারে, সেটাকে বলছি আমরা মেটাস্ট্যাটিক ইনফেকশন। বোনস অস্টিওমাইলাইটিস হলো ওই মেটাফাইসিসটা ফ্র্যাকচার হতে পারে। তাহলে সেই ফ্র্যাকচারটা তো শুধু ফ্র্যাকচার না, যদি কোনো ডিজিজ কন্ডিশনের কারণে যদি ফ্র্যাকচার হয়, সেই ফ্র্যাকচারটাকে আমরা কি বলি? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। আর আমরা একটা কথা বলেছিলাম যে যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে কি হবে? ক্রনিসিটি ডেভেলপ করবে, সেটাকে আমরা বলছি ক্রনিক অস্টিওমাইলাইটিস। এখন এটা মোটামুটি অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসের ওভারঅল একটা ধারণা। এখন একটা প্রশ্ন আসে যে মেকানিজম অফ ফরমেশন অফ সিকুয়েস্ট্রাম এন্ড ইনভলুক্রাম। এই সিকুয়েস্ট্রামটা কি আর ইনভলুক্রামটা কি, সেটার প্রসেসটা আমি যারা প্যাথোলজিটা একটু ভালো করে শুনেছেন তারা এমনিতে এখনই বলতে পারবেন, তারপর আমি আরেকবার ওটা রিপিট করবো আর কি। তাহলে এই যে আবার এই পুরো ধাপটা আমরা বলছি যে হচ্ছে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। তাহলে সার্কুলেশনে আমার ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ান সার্কুলেশনে ব্যাকটেরিয়া আছে। এখন ব্যাকটেরিয়া ফার্স্টে মেটাফাইসিসে আসবে। কালার একই রকম হয়ে গেল। মেটাফাইসিসে আসলো, তারপরে আমরা বললাম যে লজমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়া ইন দ্য মেটাফাইসিয়াল রিজন। কেন মেটাফাইসিসে হচ্ছে সেটা আমরা জানলাম। এরপরে এখানে প্রথমে কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন, এরপরে ইন্ট্রাসিয়াস প্রেসারটা এই চারপাশে ইন্ট্রাসিয়াস প্রেসারটা অনেক বেড়ে যাবে। ইন্ট্রাসিয়াস প্রেসার বেড়ে গেলে এই যে এই জায়গাটা পুরোটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, ডিসেকশন হয়ে যাবে এবং নেক্রোসিস অফ দ্য ইনভলভড এরিয়া। এখন নেক্রোসিস হলো, এরপরে নেক্রোসিস হওয়ার পরে কি হবে? এই যে ইনফ্লামেটরি এক্সুডেট চারপাশে ছড়াই যাবে আর কি। চারপাশে ছড়াই গেলে পেরিঅস্টিয়াল স্ট্রিপিং হবে। নেক্রোসিস হলো, তারপর হবে পেরিঅস্টিয়াল স্ট্রিপিং। পেরিঅস্টিয়াল স্ট্রিপিং হলে এই এলিভেশন অফ দ্য পেরিঅস্টিয়াম হলো, তখন হচ্ছে এই পেরিঅস্টিয়াম থেকে নিউবোন ফর্মেশন হবে, রিঅ্যাক্টিভ নিউবোন ফর্মেশন, এবং বোনটা আরো বেশি ডিভাসকুলারাইজড হয়ে যাবে। তো এই ডিভাসকুলারাইজড বোনে কিন্তু কোনো রিজর্পশন হয় না, নো রিজর্পশন। ফলে আমাদের নরমাল বোন রিজর্পশন হয়, বোন রিজর্পশন হয়, ক্যালসিয়ামের টার্নওভার ঘটে ওখানে, ক্যালসিয়াম ফসফেটের। এই ডিভাসকুলারাইড বোনের কোনো রিজর্পশন হয় না, ফলে ওখানে ক্যালসিয়ামের ডেনসিটি নরমালের চেয়ে অনেক বেশি থাকে। ক্যালসিয়ামের ডেনসিটি অনেক বেশি থাকায় এটা অনেক বেশি হোয়াইটিশ দেখায়। তাহলে আমরা কিভাবে এই সিকুয়েস্ট্রামটা চিনবো? এই ডেড পিস অফ বোন, নেক্রোসড বোন, ডিভাসকুলারাইজড বোন, এটাকে বলছি আমরা সিকুয়েস্ট্রাম। ফরমেশন অফ ডেড পিস অফ বোন ইন লিভিং বডি ইজ কল্ড সিকুয়েস্ট্রাম। এই সিকুয়েস্ট্রাম কিভাবে চিনবো? এক্সরেতে এটা আরো বেশি রেডি অপেক হবে, আরো বেশি সাদা হবে, নরমাল জায়গার চেয়ে বেশি সাদা হবে সিকুয়েস্ট্রামটা। এবং এই রিঅ্যাক্টিভ যে নিউবর্ন ফরমেশন যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি যে ইনভলুক্রাম। তাহলে এই ইনভলুক্রাম এবং সিকুয়েস্ট্রাম কেন হচ্ছে? রেইজড ইন্ট্রাসিয়াস প্রেসার হওয়ার পরে বোন নেক্রোসিস হচ্ছে, পেরিঅস্টিয়াল স্ট্রিপিং এর কারণে এই রিঅ্যাক্টিভ নিউবর্ন ফরমেশন ইনভলুক্রামটা ফরমেশন হচ্ছে। আর ডেড পিস অফ দ্য বোনকে আমরা বলছি সিকুয়েস্ট্রাম। এই আর কি, এটা হলো মোটামুটি আমাদের অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এর মোটামুটি ডিসকাশন। আমরা অনেক 1 ঘন্টা প্রায় ক্লাস নিয়ে ফেললাম। সবাইকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আর এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে ওয়েলকাম করছি আর কি। আপনারা জানেন আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম চলতেছে। আপনারা যদি মোটামুটি একটা ইনস্টিটিউশনালাইজড একটা প্রিপারেশন প্রপার নিতে চান, আমাদের সবগুলো টপিকে এইভাবে ক্লাস হয় আসলে, সব টপিক ধরে ধরে আপনারা এখানে ইয়ে করতে পারেন আর কি, যোগাযোগ মানে কি বলবো, মেম্বারশিপ নিতে পারেন আর কি। এখন কারোর যদি কোনো কোশ্চেন থাকে, যে কোশ্চেন গুলো আমি ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারবো, আর না হলে চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দিব। কারোর কোনো কোশ্চেন আছে কিনা?
ও এখন আমার শেষ হয়নি, এখন কোশ্চেন করলে হবে না, একটু কাহিনী আছে। এখন আমি এই যে এই নোটটা আপলোড দিয়ে দিব আর কি। আমি যে পুরো লেকচারটা নিলাম, সেই লেকচার, এটা হলো লেকচারের নোট। তো তাহলে আমি লেকচার নোটটা একবার রিভিউ করে দিই। তাহলে আমরা বলেছি যে অর্থোপেডিক ইনফেকশনে কোথায় হয়, এটা ডিরেক্টলি আসতে পারে, ডিরেক্টলি থ্রু ব্রেক ইন দ্য স্কিন, এখান থেকে আসতে পারে, অথবা ইনডিরেক্টলি ভায়া ব্লাড স্ট্রিম, এটা হতে পারে। এখন কি কি মাইক্রো অর্গানিজম ইনভলভ হতে পারে, মাইক্রো অর্গানিজম অ্যাসোসিয়েটেড কি কি? সবচেয়ে বেশি মাইক্রো অর্গানিজম সেটা হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াস, সিকল সেল ডিজিজ যাদের থাকে তাদের সালমোনেলা, তারপরে হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে নেশিরিয়া গনোরি, এবং নোজোক্রিমিয়াল ইনফেকশনের ক্ষেত্রে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, সিডোমোনাস এরিজিনোসা, এগুলো হতে পারে। ইনফ্যান্টের ক্ষেত্রে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, এবং নিওনেটালের ক্ষেত্রে ইকোলাই। অস্টিওমাইলিটিস আমরা কাকে বলছি? ইনফ্লামেশন অফ দ্য বোন and its marrow cavity by infectious organism is called osteomyelitis. This is the definition of osteomyelitis. আমরা বলেছিলাম ক্লাসিফিকেশন দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ডিউরেশন অনুযায়ী, আরেকটা হচ্ছে সোর্স অনুযায়ী। ডিউরেশন অনুযায়ী তিনটা, একটা হচ্ছে অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক। সোর্স অনুযায়ী এন্ডোজেনাস বা হেমাটোজেনাস, আরেকটা হচ্ছে এক্সোজেনাস। এখন অ্যাকিউট হেমাটোজেনাস যে অস্টিওমাইলিটিস, সেটা আমরা বলেছিলাম ডেফিনিশনে 6টা পয়েন্ট আছে, টোটাল 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট যখন আমরা লিখবো তখন হচ্ছে একবারে লিখবো, কোনো পয়েন্ট আকারে না, স্পেস গ্যাপ ট্যাপ এগুলো দিয়ে না আর কি, ঠিক আছে? এটা এখন আমরা তারপরে আলোচনা করেছিলাম যেটা প্যাথোলজি। প্যাথোলজিতে কি কি বলেছিলাম, যে স্টেজ গুলো, ইনফ্লামেশন বলেছিলাম, সাপুরেশন বলেছিলাম, বোন নেক্রোসিস বলেছিলাম, রিঅ্যাক্টিভ নিউ বোন ফর্মেশন বলেছিলাম, তারপরে রিজলিউশন, যদি আমরা হয় ট্রিটমেন্ট করলে রিজলিউশন হবে, না হলে ক্রনিসিটি ডেভেলপ করবে। তারপরে আমরা বলেছিলাম যে মেটাফাইসিস কেন, হোয়াই মেটাফাইসিস ইজ এফেক্টেড ইন অস্টিওমাইলিটিস। বলেছিলাম যে পিকুলারিটিস অফ দ্য ব্লাড ফ্লো কেন হয়, হেয়ারপিন বেন্ড কজিং স্টাসিস এন্ড কনসিকুয়েন্ট লোয়ার্ড অক্সিজেন টেনশন। Highly vascular, the structure of the fine vessel in the hypertrophic zone of the physis may more easily allow bacteria to pass through and adhere to type 1 collagen in that area. এটা হলো highly vascular area হওয়ার সমস্যা, prone to trauma এবং impaired phagocytosis। এখন ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা বলেছিলাম সিভিয়ার পেইন, ফিভার, child refuses to use affected limb। এই জায়গায় আমরা বলেছিলাম কার্ডিনাল ফিচার গুলো। এই কার্ডিনাল ফিচার কি কি আছে? পেইন, ফিভার, রিফিউজাল টু বিয়ার ওয়েট, তিনটা ল্যাবরেটরি জিনিস কি কি? লিউকোসাইটোসিস, এলিভেটেড ইএসআর এবং সিআরপি। আমরা ডায়াগনস্টিক কি কি ইমেজিং করতে পারি? প্লেন এক্স রে করতে পারি, কিন্তু প্লেন এক্স রে আসলে 10 দিনের ভিতরে এভিডেন্ট হয় না। ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা বলেছিলাম এমআরআই, ইনভেস্টিগেশন অফ চয়েস। এরপরে আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, এগুলো করা যেতে পারে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আমরা বলেছিলাম, সেলুলাইটিস, অ্যাকুট সাপোরেটিভ আর্থ্রাইটিস, মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা সবগুলো বলেছি আর কি, যে কি কি হতে পারে। এরপরে আমরা বলেছি যে ট্রিটমেন্ট কি, যদি আমরা যদি সাসপেক্ট করি যেটা অ্যাকুট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস, তাহলে আমরা ট্রিটমেন্ট শুরু করব কোনো চিন্তা না করেই আগে। এখন জেনারেল সাপোর্টিভ মেজার্স এটা নিব, তারপরে রেস্ট অফ দ্য এফেক্টেড লিম্ব, ইফেক্টিভ এন্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক থেরাপি দিব, সার্জিক্যাল এরাডিকেশন অফ দ্য ইনফেক্টেড এন্ড নেক্রোটিক টিস্যু, এটা করব। কেন আমরা হচ্ছে আইভি দিই, আইভি অ্যান্টিবায়োটিক কেন দিই সেটা আমরা বলেছি। এখন কি কি কমপ্লিকেশন হতে পারে সেটা আমরা বলেছি। এখন সিকুয়েস্ট্রাম কাকে বলে এবং প্রসেস অফ ফর্মেশন অফ সিকুয়েস্ট্রাম এখানে আমরা আলোচনা করেছি। তারপরে বলেছি যে সিকুয়েস্ট্রাম ফর্মেশনের আসলে মেইন কজগুলো কি, এবং এই ছবিগুলো আমরা এক্সপ্লেন করেছি আর কি। তো আমার এই এটা হচ্ছে ক্লাসের শেষ। কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আসতে পারে আর কি। হ্যাঁ, সার্জিক্যাল অপশন গুলো একটু ডেসক্রাইব করবেন? হ্যাঁ, সার্জিক্যাল অপশন, আচ্ছা সার্জিক্যাল অপশন ডেসক্রাইব করছি। সার্জিক্যাল অপশন হচ্ছে একটু, হ্যাঁ, তো আমরা করি কি, সার্জিক্যাল অপশনটা এখানে আমরা আসি, মানে যদি রাপচার হয়ে যায়, অ্যান্টিবায়োটিক দিয়ে কভার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল অপশন লাগে না। কিন্তু যদি এরকম হয়, এই জায়গাটা, তো আমরা করি কি, আমাদের তো এই জায়গাতে পৌঁছাতে হবে অ্যান্টিবায়োটিকটা। এই জায়গাতে পৌঁছানোর জন্য আমরা এই যদি আমাদের এই নেক্রোসিস হয়ে পাঁচটা বাইরে বের হয়ে না আসে,
সেক্ষেত্রে এই পাঁচটা ইন্টারোসিয়াস যে স্পেস এর ভিতরে পাঁচগুলো জমা হয়, তো এই পাঁচগুলো তো আমাদের বের না করলে আমাদের আসলে কাভার হবে না। এই টিস্যুগুলো, যে নেক্রোটিক টিস্যুগুলো, এটা তো আর মানে একেবারেই ডিভাইটালাইজড, এটা তো আমাদের লাভ নাই আসলে রেখে শরীরের ভিতরে। তখন আমরা কি করি, এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমরা ড্রিল করে দিই। এই জায়গাটা এখানে একটা ড্রিল করলাম, এখানে একটা ড্রিল করলাম। ড্রিল যদি আমরা করি, মানে ড্রিল মেশিন দিয়ে যদি ড্রিল করি, তাহলে এই ক্যাভিটিটা ওপেন হয়ে গেল। ক্যাভিটিটা যদি ওপেন হয়ে যায়, তাহলে পাসটা সব পাস আমরা বের হয়ে আসে। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে এরকম একটা কর্টিক্যাল একটা উইন্ডো তৈরি করা হয়, কর্টেক্সটা কেটে ফেলে দেওয়া হয়, তাহলে একটা প্যাসেজ তৈরি হলো। যদি নতুন কোনো পাসও জমা হয়, সেটাও বের হয়ে আসলো, আবার মানে ওই প্রেশারটাও কমে গেল। এটা খুব মানে ইয়ে করা হয়, যদি খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্ট অপশন গুলো করা হয় আর কি, অ্যান্টিবায়োটিক ঠিক মতো জায়গায় পৌঁছানোর জন্য, কারণ এই জায়গাটাতে অ্যান্টিবায়োটিকটা ওইভাবে পৌঁছায় না। ভাইয়া সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে ড্রিলিং করে আসি বা একটা উইন্ডো ফরমেশন করে আসি, ওটা পরবর্তীতে কিভাবে হিল হবে বা ওটা কোনো প্রবলেম করবে কিনা? ওখানে তো বোন ফর্মেশন হচ্ছে রিঅ্যাক্টিভ, বাচ্চাদের ইনভলিউক্রাম হয়ে যাবে। এপিফাইসিস, যেটা বাচ্চাদের বোন, মানে এটা তো মেইনলি বাচ্চাদের হয়। বাচ্চাদের বোন ফর্মেশন খুবই ওদের মানে রিমডেলিং পাওয়ার বেশি, সবকিছু বেশি, এই জন্য ওদের হিল হতে খুব একটা প্রবলেম হয় না। জি হ্যাঁ, থ্যাংক ইউ। ভাইয়া অস্টিওমাইলাইটিস থেকে সেপটিক আর্থ্রাইটিসটা কিভাবে হচ্ছে মেকানিজম? সেপটিক আর্থ্রাইটিস অস্টিওমাইলাইটিস থেকে কিভাবে হতে পারে, এই যে মেটাফাইসিস। সেপটিক আর্থ্রাইটিসটা কখন হবে, আমরা যদি এই জয়েন্টে যদি চলে যাই কোনো কারণে, সেটা হলো সেপটিক আর্থ্রাইটিস। এখন এই যে অস্টিওমাইলাইটিস, এটা এই মেটাফাইসিসটা যদি ইন্ট্রাক্যাপসুলার হয়, কিছু কিছু মেটাফাইসিস আছে না ইন্ট্রাক্যাপসুলার, যেরকম ফিমার, এটা ক্যাপসুলটা, জয়েন্ট ক্যাপসুলটাই মেটাফাইসিসকেই কভার করে থাকে। তখন কি হয়, যখন এই যে রাপচারটা হয়ে যাবে, সেটা কিন্তু জয়েন্টের ভিতরে চলে যাবে। এটা একটা নাম্বার 1। 2 নম্বর হচ্ছে এই যে গ্রোথ প্লেট, বাচ্চাদের গ্রোথ প্লেটটা ইজিলি পেনিট্রেবল, তাহলে এই ইনফেকশনটা এই গ্রোথ প্লেট পেনিট্রেট করে জয়েন্ট ক্যাভিটিতে চলে যেতে পারে। আবার এই ইনফেক্টিভ ফোকাসটা মেটাস্টাসিস হতে পারে ব্লাডের মাধ্যমে। এই 3 ভাবে হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে অস্টিওমাইলাইটিস থেকে। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে সামনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।